নদী মুখে কলম দিয়ে কামড়াচ্ছে আর শাকিলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শাকিল বিষয়টা কয়েকবার লক্ষ্য করলো, তারপর জানতে চাইল, তোমার বয়স কত? মুচকি হেসে নদী বলল, কত আর হবে, 16 কিংবা 17। এসএসসি পরীক্ষা কতবার দিয়েছ? 3বার। পাশ করতে পারোনি বলে চতুর্থবার তোমাকে পাশ করানোর দায়িত্ব পড়েছে আমার উপর, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। তোমার বাবা মা যে আত্মবিশ্বাস আমার উপর রেখেছে, সেই আত্মবিশ্বাসের সম্মান রাখার চেষ্টা করবে। স্যার, চা খাবেন? আগে যে কাজটা করতে এসেছি সেই কাজটা শেষ করি, তারপর না হয় চা খাবো। কামুক চোখে নতুন প্রাইভেট টিচার শাকিলের দিকে আবারও হা করে তাকিয়ে আছে। আমি তোমাকে পড়ায় মনোযোগ দিতে বলেছি, তাই বইয়ের দিকে চোখ রাখো, আমাকে দেখতে হবে না। স্যার, আপনি না খুব হ্যান্ডসাম, অসংখ্য ধন্যবাদ। এখন পড়াটা ঠিক মতো মুখস্থ করো। স্যার, শুধু কি পড়াবেন, অন্য কিছু করবেন না? অন্য কি করব মানে লিখাবেন না? আগে মনোযোগ দিয়ে পড়ো, শুধু মুখস্থ নয়, মগজের মেমোরিতে সেভ করো, তারপর লিখতে খুব সহজ হবে। নদী পড়তে লাগলো, কিন্তু বারবার বাঁকা চোখে শাকিলের দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে। পরদিন শাকিল আবার নদীকে পড়াতে আসলো। নদীর মা দরজা খুলে দিল। শাকিল নদীর মাকে সালাম দিল। নদীর মা পারভিন বেগম জানতে চাইল, মাস্টার সাহেব, প্রথম দিনে কি বুঝলেন? নদী কি এবার পাশ করতে পারবে? আশা করছি পাশ করবে, তবে একটু বেশি করে সময় দিতে হবে ওকে। মাস্টার সাহেব, ওকে ভালো করে সময় দিন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। না না, আমি ওসব বিষয় নিয়ে ভাবছি না, আমি এখন একটু বাইরে যাব, আমার বোনের বাসায়। নদী আপনাকে চা নাস্তা দিবে, আর কোনো কিছু লাগলে ওকে বলবেন। আচ্ছা ঠিক আছে, বলে শাকিল বাসার ভেতরে প্রবেশ করলো। শাকিল ড্রয়িং রুমে এসে বসতেই নদী এসে পাশে বসে বলল, স্যার, চা খাবেন? চা একটু পরে খাবো, আগে গতকালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো মুখস্থ করেছো? স্যার, সব মুখস্থ করেছি, কিন্তু এখন পড়া দিতে পারবো না। কেন? কারণ আজকে আব্বু আম্মু কেউই বাসায় নেই, আপনার সাথে কিছু সময় গল্প করব। তোমার আব্বু আম্মু কিন্তু আমাকে তোমার সাথে গল্প করার জন্য টাকা দিবে না। তোমার পড়া যেন ভালো করে হয়, তুমি যেন পাশ করতে পারো, সেই চেষ্টাটা আমি করব। আর মাস শেষে তোমার বাবা মা আমাকে বেতন দিবে। কিন্তু আমার তো পড়ালেখা ভালো লাগে না, আমার তো আপনার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। নদী, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার? আর তুমি আমার সাথে এ ধরনের কথা কেন বলছো? আমি কিছুই ভুলে যাইনি, কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। শাকিল অবাক হয়ে বলল, মাথার মধ্যে যদি সবসময় এ ধরনের চিন্তা ভাবনা ঘুরঘুর করে তাহলে পাশ করবে কিভাবে? তাই তো প্রতিবার ফেল করছো, তার চেয়ে বাবা মাকে বলে বিয়ে করে ফেলো। কিন্তু আমার তো সব পুরুষদের ভালো লাগে না, এক পুরুষে আসক্ত আমি নই, তাই তো আমি যাকে যখন ভালো লাগবে তখন তার সাথে ফিজিক্যাল রিলেশন করব। তার মানে তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করবে? আপনাকে যখন আমার ভালো লেগেছে তখন চলুন বেডরুমে যাই। তো এভাবে কতজনের সাথে করেছো? নদী শাকিলের কলার ধরে দাঁড় করিয়ে বলল, বেডরুমে আসুন, তারপর বলছি কতজনের সাথে করেছি। বলে কলার ধরে টানতে টানতে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকেই শাকিলকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। শাকিল উঠে বিছানার পাশে বসলো। নদীকে বলল, একটু ওয়েট করো, আমাকে তো প্রস্তুত হতে হবে, আমি তোমাকে প্রস্তুত করে দিব। আমার ছোঁয়া পেলে তুমি এমনিতেই উতালা হয়ে যাবে। আচ্ছা আগে বলো তো, কজন টিচারের সাথে তুমি এসব ব্যবহার করেছো? আমার আব্বু এলাকার নেতা, তাই ভয়ে অনেকেই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় না। অনেক টিচার 1 মাসও থাকতে পারেনি, আবার অনেক টিচার একদিনেই আমার ভয়ে পালিয়েছে। আর যাকে বেশি ভালো লাগতো সে যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করতে চাইতো তাহলে তার পরিণতি হতো ভয়াবহ। কেমন ভয়াবহ হতো সেটা জেনে তোমার কাজ নেই, আমি তো তোমার সাথে অবৈধ সম্পর্কে মিলিত হব না। নদী হাসতে হাসতে বলল, তাহলে আমার আগের টিচার বিপুর মতো অবস্থা হবে তোমার। কেন? বিপুর কি অবস্থা হয়েছিল? আমার আব্বুর লোকজন তার হাত পা ভেঙে পঙ্গু করে ফেলেছে। ওর অপরাধ কি ছিল? ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়নি, তাই আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে আব্বু আম্মুর সামনে ধর্ষক হিসাবে পরিচিত করিয়েছি। শাকিল মুচকি হেসে বলল, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করব না, আমি চলে যাচ্ছি, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। বলেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হতে যাবে, এমন সময় নদী শাকিলের হাত টেনে ধরে বলল, আবারও ভেবে দেখো, না হয় কিন্তু লসের ভাগী হতে হবে। শাকিল হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। নদী রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। শাকিল মেইন দরজার সামনে আসতেই নদী দৌড়ে এসে মেইন দরজার সামনে দাঁড়িয়ে গেল। শাকিল বলল, পাগলামি করো না, আমাকে যেতে দাও, আমার খায়েশ যতক্ষণ পূর্ণ না হবে তত সময় তুমি এই বাসা থেকে যেতে পারবে না। নদী, সামনে থেকে সরে দাঁড়াও। না, আমি সরবো না, আবারও বলছি, আমার সামনে থেকে সরে দাঁড়াও। বলেই নদীর গালে কষে চড় বসিয়ে দিল। এমন সময় নদীর বাবা মা বাসার ভেতরে প্রবেশ করলো। নদী তার বাবা মাকে দেখে কান্না করতে করতে বলল, আব্বু আম্মু, এই লম্পট আমাকে ধর্ষণ করতে চেয়েছে, আজ যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। নদীর বাবা আফজাল খান উত্তেজিত হয়ে বলল, তোর এত বড় সাহস, আজ তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। শাকিল মুচকি হেসে বলল, খান সাহেব, জেলের ভাত আমি না, জেলের ভাত আমি আপনাদের খাওয়াবো। আর আমি কোনো প্রাইভেট টিচার নই, আমি পুলিশ অফিসার শাকিল। কথাটা শোনা মাত্র সবাই চমকে উঠল। আপনার মেয়ে ষড়যন্ত্র করে আমার ছোট ভাই বিপুকে পঙ্গু বানিয়ে দিয়েছে, ধর্ষণ না করে ধর্ষকের খাতায় নাম লিখিয়েছে আমার ভাই, আর আপনি ওর কোনো কথাই বিশ্বাস করেননি। আপনার লোকজন দিয়ে সেদিন কেমন নির্মম নির্যাতন করেছিলেন আমার ভাইয়ের উপর, মনে পড়ে সেদিনের কথা? শাকিলের কথা শুনে সবাই অনেকটা ভয় পেল। আমতা আমতা করে জানতে চাইল, আপনি এসব কি বলছেন? সত্যি কি তাহলে বিপু ওকে ধর্ষণ করতে চাইনি? আপনার মেয়ে নদী এত সময় আমার সাথে কি করেছে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেদিন বিপু বুঝতে পারেনি নদী ওর সাথে এমন একটা নেক্কারজনক খেলা খেলবে। নদী, এবার তো তুমি ফেসে গেলে, এবার মনে করে দেখো তো সেদিন আমার ভাইয়ের সাথে কি করেছিলে, মনে পড়ে? অসম্ভব, আমি বাজে ছেলে নই যে তোমার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হব। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমার ক্ষুধা নিবারণ করো, আমার তৃষ্ণার্ত বুকটা জুড়িয়ে
দিয়ে দাও, মজা তুমিও পাবে আমিও পাবো, সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সমস্যাটা হলো পাপ, আমি জেনে শুনে জিনা করতে পারবো না, আর তোমার বাবা মা আমাকে খুব বিশ্বাস করে, তাদের বিশ্বাস ভাঙতে পারবো না বলেই বের হয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই নদী বিপুকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বিপু নদীকে বোঝানোর চেষ্টা করলো, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নদী বারবার তাকে জড়িয়ে ধরে কান্না করছে আর চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলছে। নদীর চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকলো। নদী বিপুকে ধাক্কা দিয়ে তার বাবা মায়ের কাছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আফজাল খান বিপুর কলার ধরে কষে চর বসিয়ে দিল তার গালে। নদী বলল, বাবা, ও আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আফজাল খান পকেট থেকে মোবাইল বের করে লোকজনকে ফোন দিতে লাগলো। আমার ফুফাতো ভাই বিপুকে সেদিন বেধড়ক মারধর করেছিলেন, সেদিন মিথ্যাটাই প্রমাণিত হয়েছিল সত্য বলে। আপনি সত্য মিথ্যার বাদ বিচার না করে সেদিন আমার ভাই পঙ্গু হয়ে গেছে, ওর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ওর অসহায় মা ওদের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। একটা ভালো ছেলের জীবন আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনার এই অভদ্র মেয়ের কারণে আজ আমার প্রিয় ভাইটি হসপিটালের বেডে ছটফট করছে। তাই আমি টিচার সেজে আপনাদের বাসায় এসেছিলাম শুধু প্রমাণের জন্য। শাকিল কোমর থেকে পিস্তল বের করতেই সবাই ভয়ে কান্নাকাটি শুরু করলো। শাকিল বলল, আমার কাছে সাক্ষী প্রমাণ সবই রেডি, এবার আপনাদের বিচারের পালা, চলুন আমার সাথে থানায় চলুন। সবাই হাউমাউ করে কান্না করে শাকিলের পায়ে পড়ে গেল। প্রিয় ভিউয়ার্স, মিথ্যা দিয়ে কখনো সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন তা প্রকাশ পায় এবং সত্যের জয় হয়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটার রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।